মমতাজ চাই না আমরা যে আপনার সংসদে বসে গান গাইবে। একটা সংসদ চালাতে 3 মিনিটে 3 লক্ষ টাকা খরচ হয়। আমি গুনেছি মমতাজ একদিন 15 মিনিট ধরে গান গেয়েছি এবং আমি দেখলাম যে তাহলে 3-15 কত, বাপরে এত লক্ষ টাকা আমার পকেট থেকে নিয়ে গেল, কারণ পাবলিক মানিতে তো সংসদ হয়। Knowing fully well that my children, my son, my daughter is not with me. সুতরাং এই নারীর অবদানকে আমি দেখছি এখনো আপনার অবমূল্যায়ন করা হচ্ছে, কারণ যেভাবে নারীর প্রতি সহিংসতা আমরা দেখছি, যেভাবে নারীর অংশগ্রহণের কথা মিলি বলেছে, সেই অংশগ্রহণের কোনো রকম সে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। এখন আমি জানি আমার সময় শর্ট, বর্ণা আপনি আমাকে নোট দিবেন। এখন প্রথম কথা হলো যে নারীরা কেন আপনার এই আন্দোলনে এসেছিল। প্রথম কথা হলো যে এটা বৈষম্য বিরোধী আন্দোলন। তো নারীরা গেছিল, নিশ্চয়ই নারীরা বৈষম্যের শিকার, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন নারীরা বৈষম্যের শিকার ঘরে বাইরে, সেটা একটা ব্যাপার ছিল। নারীরা গিয়েছিল মানবাধিকারের জন্য, নারীরা গিয়েছিল আইনের শাসনের জন্য। কারণ আমাদের দেশে যে ধর্ষণ হয়, সেখানে একটা স্টাডিতে উঠে এসেছে যে 97% যেটা অনেক বেশিরভাগ কেসই আপনার কোর্টে যায় না মেয়েরা লজ্জায়, কিন্তু যারা কোর্টে যায় তার ভিতর থেকে আপনার অনলি 3% মহিলা বিচার পায়, 97% কিন্তু বিচারই পায় না। কারণ বিচারের প্রসিডিওরটা, এখানে আইনজ্ঞ আছেন কিনা জানি না, আইনের ব্যাখ্যাগুলি এত বেশি আপনার ডেরোগেটিভ ফর দি উইমেন। রিসেন্টলি একটা ক্লজ অবশ্য সরিয়ে নিয়েছে, যেটা আমি বলতে পারছি না, যেটা নারীকে যে 2 ফিঙ্গার টেস্ট একটা ছিল, যেটা নারীর জন্য একটা অবমানকর ব্যাপার ছিল। ধর্ষণের পরে 2 ফিঙ্গার টেস্ট ছিল আইনের ভিতরে, সেটাকে আন্দোলনের ফলে সরিয়ে নেওয়া হয়েছে। সুতরাং মানব বিচার মেয়েরা পায় না, নির্যাতন হাত থেকে পায় না। গণতন্ত্রের জন্য নারীরা রাস্তায় নেমেছিল, কিন্তু সেই গণতন্ত্র এখন কোথায় আছে তা আমি জানি না। এখন অংশগ্রহণ করতে হলে আপনাদের কি করতে হবে? এখানে আপনার এবি পার্টিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখলাম, সুন্দর মানে অ্যাক্টিভ মেয়ে আর কি, শুধু চেহারা নয়, তাদের আপনার অ্যাক্টিভিজমটা দেখলাম। সেটা হলো যে আপনাদের এখন সামনে কি, এটা বলে আমি শেষ করবো না। সামনে হলো এই যে সংবিধান সংস্কার কমিটি আপনার প্রপোজাল দিয়েছে যে নারীর, এখন আমরা যদি আমাদের বৈষম্য দূর করতে চাই, তখন সেদিন আমার মুজিবুর রহমান মঞ্জু একটা ভালো কথা বলেছে যে কোন নারীরা রাজনীতিতে আসে, যে নারীদের একটু স্বাধীনতা আছে, তাই না, যে নারীরা বন্যার মতো তার হাজবেন্ড তাকে সাপোর্ট দিয়ে রেখেছে, সেটা একটা প্রয়োজন। পুরুষের সাপোর্ট খুব দরকার হয়। দ্বিতীয় হলো যে সমস্ত নারীরা একটু স্বাধীন, মানে তাদের হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে অথবা তারা বিয়ে করে নেয়, তারা একটু স্বাধীন। যে এই মুহূর্তে আপনি একজন পুরুষের সঙ্গে বিবাহিত হন, তখনই আপনার একটা পুরুষের আন্ডারে থাকেন। এই জিনিসটা আপনার ঠিক করতে হবে। এই যে নারীর বিরুদ্ধে যে বৈষম্য, এটা দূর করতে হলে ব্যাপক নারীর রাজনীতিতে অংশ নিতে হবে। শুধু রাজনীতিতে অংশ নিতে হবে না, আপনারা কি করে পার্লামেন্টে যাবেন সেটা চিন্তা করতে হবে। কারণ পার্লামেন্টে সমস্ত নীতি নির্ধারণ করা হয়। আমাকে মিলি বলেছে ওনাকে ইলেকশন করলে ইলেকশন করবে। আমি বললাম মিলি তুমি ইলেকশন করলে আমি তোমার ক্যাম্পেইন করতে যাব। বিকজ মিলির মতো মেয়ে, বন্যার মতো মেয়ে, এই সমস্ত মেয়েদেরই আপনার সংসদে যাওয়া উচিত। মমতাজ চাই না আমরা যে আপনার সংসদে বসে গান গাইবে। একটা সংসদ চালাতে 3 মিনিটে 3 লক্ষ টাকা খরচ হয়। আমি গুনেছি মমতাজ একদিন 15 মিনিট ধরে গান গেয়েছি এবং আমি দেখলাম যে তাহলে 3-15 কত, বাপরে এত লক্ষ টাকা আমার পকেট থেকে নিয়ে গেল, কারণ পাবলিক মানিতে তো সংসদ হয়। সুতরাং আমার কথা হলো যে প্রপোজালটা এসেছে সংবিধান সংস্কারে, যে 100টা নারীকে সিট দেওয়া হবে, এটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। এই 100টা সিট কেমন করে দেবে এটা আপনারা আলোচনা করবেন। তোমরা তো যাও মিলে কমিশনে, ওইখানে আপনারা আলোচনা করবেন যে আপনারা যে 100টা সিটের কথা বলছেন, কেমন করে এদেরকে নেবেন পার্লামেন্টে। এখন বিএনপি বলেছে তারা নাকি 50টা থেকে 100টা সিটে নিয়ে যাবে। তার মানে যেটা সেদিন আমাকে বলছিল যে আপা তাহলে তো 50টা মমতাজের জায়গায় আমরা 100টা মমতাজ পাবো। তো এটা তো কোনো সলিউশন না। সলিউশন হলো আপনি জনগণের প্রতিনিধিত্ব করতে কিভাবে সংসদে যাবেন। এটা অনেক রকম উপায় আছে। যেরকম পিআর নিয়ে একটা কথা হচ্ছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা হচ্ছে।
প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এটা একটা দীর্ঘ আলোচনা, এটার মধ্যে আমি যাব না। এটা যদিও এটা ডেমোক্রেটিক, কিন্তু এটা একটা জটিল প্রসেস। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা আপনারা চিন্তা করতে পারেন। আপনারা বলতে পারেন পলিটিক্যাল পার্টিকে কমপ্লেন করব যে তোমরা 10%, 20%, 25% নারীকে দেবেন। বদিউল আলম মজুমদার যে প্রস্তাব দিয়েছে ঘূর্ণীয়মান, এটা আমি মনে করি সবচেয়ে আনপ্র্যাকটিক্যাল, মোস্ট লাইকলি আনপ্র্যাকটিক্যাল। অথবা আপনি যদি বলেন যে আপনি 3টা কনস্টিটিউয়েন্সিতে একটা মেয়েকে ইলেক্ট করবেন, সেটাও আনপ্র্যাকটিক্যাল, নট ফিজিবল। সুতরাং আপনাদের সামনে, আমাদের সামনে, আপনাদের মানে পলিটিক্যাল পার্টি হিসেবে বলছি যে একটা অপরচুনিটি এসেছে নতুন বাংলাদেশে নারীদেরকে কোন জায়গায় নিয়ে যাবেন। আপনারা গণতন্ত্রের কথা বলবেন, 50% জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখবেন, সেটা কোনো গণতন্ত্র নয়। এই জন্যই বাংলাদেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এই সুযোগে আলাপ আলোচনার মাধ্যমে আমি 100টা সিট চাই না, আমি ব্যক্তিগতভাবে যে কয়টা সিটে আসবে সেই সিটগুলি যেন একেবারে আপনার জেনুইন হয়, যে তারা জনগণের প্রতিনিধিত্বশীল, জনগণের অনুমতি নিয়ে ওখানে তারা সংসদে গেছে। সুতরাং এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে নির্বাচনে যে অংশগ্রহণ নিয়ে সংসদে যাওয়াটাই নারীদের জন্য মূল আপনার এই বলে শেষ করব যে নারীর এই পথ, পলিটিক্যাল এমপাওয়ারমেন্টের পথ অত্যন্ত কঠিন। প্রথম কথা, একটা নারী ডাবল রোল প্লে করে, সংসার সামলে সে রাজনীতিতে আসে। মিলিকে যখন ফোন করি, মিলি আমাকে বলে আমার বাচ্চার অসুখ, বাচ্চাকে সামলে, স্বামীকে সামলে আসে। মিলি আসতে পারে কারণ মিলির হাজবেন্ড, মিলির বাবা তাকে সাপোর্ট দেয়। পুরুষের সাপোর্ট ছাড়া আমাদের দেশে, যে কোনো দেশই মেয়েদের রাজনীতি করা সম্ভব নয়। দ্বিতীয়ত, মেয়েদের হাতে টাকা নাই, ইলেকশন করতে গেলে টাকা। তারপরে মেয়েদেরকে আর একজন বললেন যে আমরা যখন মেন্টাল লাগে, পলিটিক্স করতে গেলে আপনার একজন মেন্টাল লাগে, মানে আপনার একজন মুরব্বী লাগে। তো একটা পুরুষ যদি আমার মুরব্বী হয়, তখনই তার বিরুদ্ধে একটা চরিত্রের বদনাম আসে। রাত্রে করে বাড়ি ফিরলে পাড়া প্রতিবেশী ফিস ফিস করে, এটসেট্রা এটসেট্রা, অনেক রকম বাধা আছে। কিন্তু বলে না, দুর্গমগিরির দুস্তর মরু লঙ্ঘিত হবে এই পারাবার। সুতরাং সব বাধা অতিক্রম করে এবি পার্টি উইল টেক দ্য লিড। আমি আশা করি যে তারা এক ঝাঁক মহিলাকে এবার সংসদে পাঠাবে, মিলি তার লিডিংয়ে থাকবে। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে, সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটা যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।